নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিওলজি, ইগনু 28150, কবিষ্কান্ত মহাবিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিএসওসি 103 ইন্ট্রোডাকশন টু সোশিওলজি 2, যেখানে আমরা যে ইউনিটগুলো নিয়ে আলোচনা করব হচ্ছে ইউনিট 3 এবং ইউনিট 4। ইউনিট 3 এর বিষয়বস্তু হচ্ছে কাঠামোবাদ বা স্ট্রাকচারালিজম, এবং ইউনিট 4 এর বিষয়বস্তু হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট থিওরি। তাহলে দেখো, এই প্রত্যেকটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, এখানে যেমন দুটো এসেনশিয়াল পার্ট রয়েছে, একটা কাঠামোবাদ সংক্রান্ত, একটা হচ্ছে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ওরিয়েন্টেশনের উপরে। দুটো কিভাবে সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বা সমাজতত্ত্বে এগুলোর কেন প্রাসঙ্গিকতা রয়েছে, বা সমাজতত্ত্বের উন্নয়নে বিভিন্ন তাত্ত্বিক কিভাবে এই দুটো প্রেক্ষাপটের মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরছে, এটাকে আমরা আজকে আলোচনার মধ্যে রাখবো। তাহলে প্রথমে আমরা দেখে নেব স্ট্রাকচারালিজমের বিষয়বস্তু, কিভাবে সমাজতাত্ত্বিকরা কাঠামোবাদ সংক্রান্ত নিজেদের বক্তব্যকে উপস্থাপন করছে। দেখো, আমরা প্রথম দিকে এর আগের যে পূর্ববর্তী আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা ফাংশনালিজম পড়েছিলাম, এবং ফাংশনালিজম আলোচনা প্রসঙ্গে আমরা স্ট্রাকচারাল ফাংশনালিজমও পড়েছিলাম। সেখানে বিভিন্ন তাত্ত্বিকদের নাম উঠে আসে, যেমন রবার্ট কে মার্টন, ট্যালকট পার্সন্স, ম্যালিনস্কি, র্যাটক্লিফ ব্রাউন। এই যে সমস্ত তোমার তাত্ত্বিকরা রয়েছেন বা অ্যানথ্রোপোলজিক্যাল ফাংশনালিস্টরা রয়েছেন, তারা কিন্তু স্ট্রাকচারালিজম বা স্ট্রাকচারাল ফাংশনালিজম সম্বন্ধে তাদের নিজস্ব বক্তব্য উপস্থাপন করেন। তাই এক্ষেত্রে আমরা একটু ভিন্ন স্বাদে স্ট্রাকচারালিজমকে দেখার চেষ্টা করব, এবং সেই সমস্ত তাত্ত্বিকদের আলোচনাকেও আলোচনার মধ্যে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব, যে কিভাবে তাদের যে তত্ত্বগুলো সেগুলোর মধ্যে একটা স্ট্রাকচারালিজমের ওরিয়েন্টেশন ফুটে উঠছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি, যে স্ট্রাকচারালিজম ধারণার মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করে এবং সংস্কৃতি ধারণাকে সুনির্দিষ্ট নাম দেয়। অর্থাৎ স্ট্রাকচার, দেখো, যে কোনো স্ট্রাকচার বা কাঠামো, এই যে শব্দটা, এই শব্দটা সবসময় একটা সামগ্রিক প্রেক্ষাপটকে চিহ্নিত করে। ধরো একটা ক্রিকেট, তাহলে একটা ক্রিকেট গেম অনেকগুলো পার্ট ইউনিটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেমন ধরো ব্যাট, বল, গ্লাভস, ফিল্ডার, আম্পায়ার, দর্শক, রুলস, রেগুলেশনস। তাহলে এই প্রত্যেকটা একটা কমপ্লিট ওয়েতে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সমাজও কিন্তু একটা কমপ্লিট স্ট্রাকচার। সমাজকে যদি আমরা অ্যাজ এ স্ট্রাকচার হিসেবে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু সমাজের অভ্যন্তরে হিউম্যান কালচার, ম্যারেজ, ফ্যামিলি, রিলেশনশিপস, ইনস্টিটিউশনস, রুলস, রেগুলেশনস, এগুলো সব কিন্তু হচ্ছে সেই ইউনিট, যে ইউনিটগুলো সমাজে একটা আরেকের সাথে সংযুক্ত হয়ে একটা পুরো এন্টায়ার স্ট্রাকচার বা সমাজকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। সেজন্য স্ট্রাকচারালিজম সবসময় একটা সার্বিক চিত্রকে তুলে ধরার জন্য নিজেকে উপস্থাপনের কথা বলে। সেটা সমাজ বলো, তুমি যদি ম্যালিনস্কির প্রেক্ষাপট থেকে দেখো, তাহলে যদি কালচারকে আমরা এর আলোচনার মধ্যে নিয়ে আসি, তাহলে কালচারও কিন্তু অ্যাজ এ পয়েন্ট অফ স্ট্রাকচার হিসেবে উঠে আসে। কারণ কালচার সমাজে এমন একটা রোল প্লে করে যা সমগ্র সমাজকে নির্দিষ্ট দিশা প্রদান করে থাকে। এবার দেখো, এখানে যে সমস্ত তাত্ত্বিকদের মধ্যে এই আলোচনাটা বারবার উঠে আসছে, দুরখেইম, র্যাটক্লিফ ব্রাউন, ম্যালিনস্কি, মার্সেল মস, রবার্ট কে মার্টন, ট্যালকট পার্সন্স, এই সমস্ত সমাজতাত্ত্বিকরা তাদের মতো করে স্ট্রাকচার সম্বন্ধে নিজস্ব বক্তব্যকে উপস্থাপন করেছে। তাহলে যদি আমরা দুরখেইম বা র্যাটক্লিফ ব্রাউনের চিত্রকে তুলে ধরার চেষ্টা করি, তাহলে কি দেখব, যে দুরখেইমের প্রেক্ষাপট থেকে দেখলে দুরখেইম কিন্তু সোসাইটিকে স্ট্রাকচারাল ওয়েতে রিপ্রেজেন্ট করার কথা বলছেন। তাহলে দুরখেইম সমাজকে স্ট্রাকচারাল ওয়েতে রিপ্রেজেন্ট করছে। স্ট্রাকচার কেন বলছে? তিনি বলছেন যে সমাজ হচ্ছে এমন একটা এন্টিটি যার মধ্যে একটা ব্যক্তির সার্বিক জীবন অতিবাহিত হয়। তাহলে যদি একটা ব্যক্তির সার্বিক জীবন সমাজের মধ্যেই অতিবাহিত হয়, তাহলে আমরা কি দেখব? তাহলে দেখব যে ব্যক্তি যা কিছুই করুক না কেন, তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ
কোথাও না কোথাও সমাজের মধ্যে সমাজের কাঠামোকে ফুলফিল করার জন্য বা বাস্তবায়িত করার জন্য গড়ে উঠছে। সুতরাং এই দিক থেকে দেখলে বিষয়টা মাথায় রাখতে হবে যে দুর্খেমের আলোচনায় বারবার কিন্তু কাঠামোবাদের চিত্র ফুটে উঠছে, এবং দুর্খেম কিন্তু নিজেও বারবার করে সমাজের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন, কালেকটিভ কনসায়েন্সের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। ব্যক্তি তার আলোচনায় কিন্তু খুব বেশি প্রাধান্য পাচ্ছে না। he is always trying to focus on the social atmosphere, social rules and regulations, how society interpret and society try to motivate the human beings, and it's impacting on human nature. তাহলে সমাজ সবসময় ব্যক্তির আচার আচরণের উপরে প্রভাব ফেলছে, ব্যক্তিকে তার সুনির্দিষ্ট দিশা প্রদান করার চেষ্টা করছে। দুর্খেমের মতো করে যদি আমরা আর একটা তাত্ত্বিককে দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে র্যাডক্লিফ ব্রাউন। তাহলে র্যাডক্লিফ ব্রাউনের যখন আমরা কাঠামোবাদ সংক্রান্ত আলোচনা দেখব, র্যাডক্লিফ ব্রাউন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে? র্যাডক্লিফ ব্রাউনের আলোচনায় আমরা পাবো সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনশিপ বেসড অন দ্য নিডস এন্ড দ্য কালচার। তাহলে একটা সমাজের পরিকাঠামোর মধ্যে সংস্কৃতি হচ্ছে এমন একটা সার্বিক চিত্র যেটা ব্যক্তিকে তার চাহিদাগুলির পরিপূরণ ঘটাতে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তি কি পেতে চাইছে, ব্যক্তির জীবনশৈলী, তার সমস্ত দিকগুলোকে কিন্তু প্রভাবিত করছে সমাজ এবং সংস্কৃতি। কারণ তুমি দেখো, আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি, যে অঞ্চলে বসবাস করি, যে স্কুল কলেজে বড় হয়েছে, যে নির্দিষ্ট এলাকার মধ্যে আমাদের সার্বিক জীবন অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা ফিল্ড অফ সেকশনে কালচার ওয়াজ প্রেজেন্ট। দ্যাট মিন্স প্রত্যেকটা সেকশন থেকে আমরা কোনো না কোনো কালচারাল প্যারামিটার থ্রু আমরা আমাদের বেসিক নিডস গুলোকে ফুলফিল করে থাকি। যদি আমরা পরিবারের কথা বলি, তাহলে পরিবারে কিন্তু একটা কালচারাল ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করে। আমরা যখন স্কুল কলেজ বা বিভিন্ন অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে অগ্রসর হয়, প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠানই কোনো না কোনো সাংস্কৃতিক পরিকাঠামোকে তুলে ধরে, এবং এই সাংস্কৃতিক পরিকাঠামোগুলো কিন্তু ব্যক্তির চরিত্র, তার পরিকাঠামো, তার ব্যক্তিত্ব এবং সমাজে তার ওয়ে অফ লাইফকে নির্ধারণ করতে সহায়তা করে। সেজন্য একটা নির্দিষ্ট সমাজ কাঠামোই সংস্কৃতির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা সার্বিকভাবে একটা ব্যক্তি সারা জীবন ব্যাপী চলতে থাকে। অর্থাৎ আমরা জন্মের পর থেকে এবং মৃত্যু পর্যন্ত কোনো না কোনো সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে সবসময় থাকবো, এবং এটা আমাদেরকে কিন্তু সবসময় প্রভাবিত করবে। 3 নম্বর পয়েন্টে লেভি-স্ট্রস কি বলছে? কাঠামোগত কার্যকারিতাকে সামগ্রিক পদ্ধতি। লেভি-স্ট্রস বলছে যে স্ট্রাকচারিজম এর একটা টোটালিটি, টোটাল ফরমেশনস, অর্থাৎ এটিকে পার্ট পার্ট করে বোঝা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইট, উই নিড টু ফোকাস অন দ্য টোটালিটি। এটিকে সামগ্রিকতার প্রেক্ষাপটে বুঝতে হবে। একটা ব্যক্তির জীবন কখনো নির্দিষ্ট অংশে বিভাজিত নয়, এটা সামগ্রিকতার প্রেক্ষাপটেই গড়ে উঠেছে। সুতরাং কাঠামো কার্যকারিতা হলো একটা ব্যক্তির চরিত্র, ব্যক্তির জীবনকে সার্বিক প্রেক্ষাপট থেকে উপস্থাপন করা। এবং এই কাঠামোবাদ কি করে? কাঠামোবাদ সংস্কৃতির বিচ্ছিন্ন বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে যায়। তার মানে কাঠামোবাদের উপরে ভিত্তি করে কিন্তু সংস্কৃতির প্রত্যেকটা দিকের উপরে গুরুত্ব আরোপ করা সম্ভব করা। যে সংস্কৃতি ব্যক্তিকে সুনির্দিষ্ট দিশা প্রদান করে, যে সংস্কৃতি ব্যক্তির আচার আচরণের উপরে প্রভাব ফেলে, সেই সংস্কৃতি কিভাবে এক ব্যক্তির চরিত্র বা ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে, এটা তখনই বুঝতে পারবো যখন আমরা তাকে সামগ্রিকতার প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। কারণ সংস্কৃতি তো সমাজেরই অংশ, এবং এই সাংস্কৃতিক প্রেক্ষাপট ব্যক্তির জীবনের উপরে বিভিন্নভাবে প্রভাব ফেলে। যেমন একটা উদাহরণ, একটা ব্যক্তি পরিবারের মধ্যে যে ধরনের আচার আচরণ করে থাকে, সে কিন্তু সেই ধরনের আচার আচরণ কিন্তু স্কুল কলেজের পরিকাঠামোর মধ্যে করে। তাহলে পরিকাঠামোগত বিভিন্নতা রয়েছে, সাংস্কৃতিক পরিকাঠামোগত বিভিন্নতা। অর্থাৎ একটা টিচার একটা শিক্ষকের সাথে যেভাবে কনভারসেশন বা কথাবার্তা বলবো, সেই ধরনের কথাবার্তা নিশ্চয়ই আমরা পরিবারের কোনো সদস্যের সাথে বলবো না। তাহলে কাঠামোগত এই যে বিভিন্নতা, সম্পর্কগত যে বিভিন্নতা, তার সাথে সাথে কিন্তু কালচারাল প্যারামিটারটা চেঞ্জ হয়ে শুরু করে।
তাহলে ব্যক্তি কি করলো? ব্যক্তি কিন্তু প্রত্যেক মুহূর্তে তার অবস্থার তুলনামূলক আলোচনা করতে চায়, অর্থাৎ কোন ধরনের সামাজিক পরিস্থিতিতে কোনটা অ্যাপ্লিকেবল হবে, কোনটা গুড হবে, কোনটা ব্যাড, কি করা উচিত কি করা উচিত নয়, এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু সুচিন্তিত প্রেক্ষাপট ব্যক্তি আলোচনায় ফুটে ওঠে। লেভি স্ট্রস ফরাসি সমাজবিজ্ঞানে তার পূর্বসূরীদের থেকে অনুপ্রেরণা নিয়েছেন। দুরখেম এবং মার্সেল মস এবং এছাড়াও রাশিয়ান কাঠামোগত ভাষাবিদ রোমান জ্যাকসন্স। তাহলে দুরখেম বা মার্সেল মসের মতো তাত্ত্বিকরাও কিন্তু কাঠামো ক্রিয়াবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং প্রত্যেকের আলোচনা কোথাও না কোথাও স্ট্রাকচারালিজমকে ছুঁয়ে যাচ্ছে। সুতরাং বৃহত্তর প্রেক্ষাপটে যখন আমরা কোনো পরিকাঠামোকে উপস্থাপন করার চেষ্টা করব, তখন কিন্তু এই তাত্ত্বিকদের নাম বারবার উঠে আসবে, যেখানে এমিল দুরখেইম, মার্সেল মস, লেভি স্ট্রস, র্যাটক্লিফ ব্রাউন, স্ট্রাকচারালিজমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু উঠে আসবে। এক্ষেত্রে আমরা বিস্তৃতভাবে ক্লড লেভি স্ট্রসের বিষয়বস্তুগুলো দেখে নেব। লেভি স্ট্রস কিভাবে স্ট্রাকচারালিজম সম্বন্ধে তার নিজস্ব বক্তব্যকে উপস্থাপন করছে। লেভি স্ট্রস যে কালচার, যে ল্যাঙ্গুয়েজ তিনি তার বক্তব্য উপস্থাপন করছেন, সেক্ষেত্রে তিনি কিন্তু খুবই সচেতনভাবে ফার্ডিনান্ড ডি সসুরের দ্বারা প্রভাবিত হন। ফার্ডিনান্ড ডি সসুরের যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে লেভি স্ট্রস কিন্তু ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে তার বক্তব্যকে উপস্থাপন করেন এবং তিনি দেখানোর চেষ্টা করেন যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্ট্রাকচার। ল্যাঙ্গুয়েজ কখনোই বিক্ষিপ্ত বা ছড়ানো নয়, ইট ইজ এ কমপ্লিট কমপ্লেক্স স্ট্রাকচার। এবং লেভি স্ট্রসের এই যে স্ট্রাকচারালিজমের আলোচনা, এটা কিন্তু নৃতত্ত্বের প্রেক্ষাপট থেকে উঠে আসছে এবং তিনি দেখানোর চেষ্টা করছেন যে নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটে আর নির্দিষ্ট পরিবার কোন ধরনের শব্দগুলোকে উপস্থাপন করে, অর্থাৎ শব্দ চয়ন, ব্যক্তির শব্দের প্রতি দখল বা ব্যবহার, এটা সব সময় নির্ভর করে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপট ধরে একটা নির্দিষ্ট সম্পর্কের পরিকাঠামোর মধ্যে। অর্থাৎ একটা ট্রাইবাল এরিয়া বা একটা রুরাল এরিয়া বা একটা আদিবাসী সমাজ থেকে শুরু করে একটা আরবান সোসাইটি, প্রত্যেক জায়গাতে সমাজ কাঠামোর সংস্কৃতিটা চেঞ্জ হয়ে যায় এবং সেই সংস্কৃতির প্রেক্ষাপট ধরে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার মধ্যেও পরিবর্তন ঘটে। সুতরাং শব্দ চয়নে সংস্কৃতি, পরিকাঠামো, প্রতিষ্ঠান, এগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেভি স্ট্রসের আলোচনায় সেই কালচারাল এবং লিঙ্গুইস্টিক স্ট্রাকচারটা আমরা পাবো। দেখো, বলছে লেভি স্ট্রস কিন্তু কখনোই অন্যান্য সমাজবিজ্ঞানগুলির মতো সম্পর্কের নেটওয়ার্ক হিসাবে দেখছেন না। অর্থাৎ তিনি সমাজকে কিভাবে দেখছেন? তিনি সমাজকে দেখছেন গোষ্ঠীর মধ্যে বিনিময়ের একটা সিস্টেম হিসাবে। তার মানে তিনি সমাজ কাঠামোকে যখন বিশ্লেষণ করছেন, তার সমাজ কাঠামো সংক্রান্ত যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে কিন্তু বিবাহ, প্রতিষ্ঠান, মহিলাদের শব্দচয়ন, পরিবার বা প্রতিষ্ঠানগুলির শব্দচয়ন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই কথা মাথায় রাখতে হবে যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সব সময় ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে। ফোর্থ পয়েন্ট কি রয়েছে? স্ট্রাকচারালিজম যাই হোক, মানুষের মনের গঠনের তত্ত্বকে বোঝায়। সমাজের প্রয়োগ প্রধানত কিভাবে একটি সমাজের সদস্যরা তাদের বিশ্বের বোঝার জন্য প্রতীকগুলিকে একটি বাহিনীর সিস্টেম ব্যবহার করে তার সাথে সম্পর্কিত। কিছুই না, বলতে চাইছে যে সমাজে ব্যক্তিরা যে সিম্বলাইজ নেচারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমরা যে কোনো শব্দ চয়নের ক্ষেত্রে তো সিম্বলকে ব্যবহার করি। ধরো এই যে বাংলা ভাষা আমি বলছি, তাহলে বাংলা শব্দটা সেই সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশনস, অর্থাৎ আমি বাংলায় কথা বলছি, তোমাদের কাছে এটা বোধগম্য হয়। এবার ওয়েস্ট বেঙ্গলের মতো তোমার জায়গাতে যেখানে
বাংলা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে বাংলার মধ্যে মিডিয়ামকে কেন্দ্র করে এই ক্লাসটা বাস্তবায়িত হচ্ছে। তাহলে বাংলা হচ্ছে সেই সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এই বাংলা ভাষাকে আমি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, আর তুমি বা তোমরা এই যে বিষয়টা নিয়ে আজ আলোচনা চলছে সেটা তোমরা সঠিকভাবে বুঝতে পারো। তাহলে জিনিসটা বোঝার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা এমন মিডিয়াম, যে মিডিয়ামটা কিন্তু একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টকে তুলে ধরে, এবং এই ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ লেভি স্ট্রস নিয়ে আলোচনা হচ্ছে, বা আজকে যে ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে কিন্তু আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করছি না। আমি কিন্তু বিষয়বস্তুর মধ্যেই রয়েছি, এবং শব্দগুলো, তার ওয়ার্ডস গুলোকে, সেন্টেন্স গুলোকে এমন ভাবে ফিগার আউট বা এমন ভাবে শব্দচয়ন গুলো ব্যবহার করছি যাতে তার মধ্যে দিয়ে কোনো না কোনো মিনিং কে কনভে করা যায়। লেভি স্ট্রস কিন্তু তার আলোচনাতে এটাকেই দেখানোর চেষ্টা করছেন যে কনভে মিনিং টুকে কিভাবে আমরা কনভে করছি। তাহলে মানুষ কিভাবে সিম্বলকে ব্যবহার করছে কোন মিনিং বা অর্থকে বোঝানোর জন্য। তাহলে লেভি স্ট্রস যখন দেখো স্ট্রাকচারালিজমের কথা বলছেন, কাঠামোর কথা বলছেন, তখন কিন্তু সব সময় তা দৃশ্যমান হতেই হবে তা কিন্তু নয়, অবজারভেবল হতেই হবে তা কিন্তু নয়। যেমন এআর র্যাডক্লিফের ক্ষেত্রে যেমন যে বিষয়টা প্রাধান্য পেয়েছিল যে অবজারভেশন, যৌক্তিকতা, লেভি স্ট্রসের আলোচনার মধ্যে কিন্তু স্ট্রাকচারালিজম মানে সেটা সবসময় যে তোমার অবজারভেবল হবে, যৌক্তিকপূর্ণ হতে হবে এমন কিন্তু না। যেমন ধরো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে তো আমরা চোখে দেখতে পাই না, ল্যাঙ্গুয়েজকে আমরা ফিল করে শুনতে পাচ্ছি। তাহলে জীবনে এরকম অনেক কাঠামোগত ওরিয়েন্টেশন রয়েছে যেগুলো সবসময় অবজারভেবল নয় কিন্তু ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে। তাহলে আমরা কি দেখবো, লেভি স্ট্রস যখন কাঠামো কথা বলছে তিনি কিন্তু বলছেন যে সমস্ত ক্ষেত্রেই কাঠামোকে যে দৃশ্যমান হতে হবে তা কিন্তু নয়। ধরো ল ইজ স্ট্রাকচার অফ ল কে কি সবসময় লজ এন্ড অর্ডার এটা কি সবসময় দেখা যায়? দেখা যায় কি? দেখা যায় না। ল কে আমরা দেখতে পাই না, কিন্তু বিভিন্ন ওরিয়েন্টেশন বা প্রেক্ষাপট অনুযায়ী আমরা ল কে ফিল করি। আর কি বলছে যে এই কাঠামোগুলো ধারণাগত এবং অত্যন্ত বিমূর্ত, এবং সমাজের অভিনেতাদের কাছে খুব উল্লেখযোগ্যভাবে অ্যাক্সেসযোগ্য নয়। তাহলে সমস্ত কাঠামো সমাজের সমস্ত ক্ষেত্রেই যে অ্যাক্সেসেবল হবে এমন নাও হতে পারে। যেমন ধর একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আমরা নাও জানতে পারি। অর্থাৎ আমাদেরকে যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ জানতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, বা এমন পরিকাঠামো সবসময় যে বাস্তবায়িত হবে তাও নয়। তাহলে কাঠামোগত দিকটিকে যখন আমরা বিশ্লেষণ করব তখন কিন্তু আমরা দেখার চেষ্টা করব যে এটা কিন্তু সকল ক্ষেত্রেই যে অ্যাক্সেস যোগ্য হবে এমন কিন্তু নয়। তাই সব সময় সমস্ত কাঠামো সমস্ত ব্যক্তির পরিকাঠামোর কাছে গ্রহণযোগ্যতা পাবে বা তার দ্বারা বোধগম্য হবে এটা কিন্তু কখনোই হতে পারে না। তাহলে আমরা ফিরে আসি কাঠামোর ধারণাতে। কাঠামোর ধারণা আমরা একটু আলোচনা করে নেব। লেভি স্ট্রসের কাঠামোবাদের কেন্দ্রবিন্দু হলো কাঠামোর ধারণা, যা একটি সিস্টেমের মধ্যে উপাদানগুলিকে সংগঠিত করে এমন অন্তর্নিহিত নিদর্শন এবং সম্পর্কগুলিকে বোঝায়। তাহলে এমন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে যে সিস্টেমটা কি করছে, যে সিস্টেমটা উপাদানগুলোকে সংগঠিত করছে। অর্থাৎ যে সিস্টেমটা অনেকগুলো উপাদানের সমন্বয়ে গড়ে উঠছে। লেভি স্ট্রস যখন কাঠামোবাদের কথা বলছেন তখন তিনি বলতে চাইছেন যে সমস্ত কাঠামোগুলো কতগুলো উপাদানের সমন্বয়ে, অর্থাৎ একটা প্রপার বা টোটাল স্ট্রাকচার বলে কিছু নেই। There are the multiple parts, all the parts are interconnected and they had representing the structure of society. That means ধরো যেটা বলছিলাম যে ক্রিকেট গেমটা কতগুলো ছোট ছোট পার্ট বা অংশের সমন্বয়ে গড়ে ওঠে, ঠিক তেমনি সমাজ অনেকগুলো অংশের সমন্বয়ে গড়ে ওঠে। বা ধরো ইগনু ইউনিভার্সিটিতে অনেকগুলো পার্টস এর সমন্বয়ে গড়ে উঠেছে। এখানে ধরো
এডুকেশনাল স্ট্রাকচার আছে, এখানে ধরো ফিনান্স আছে, এখানে ধরো তোমার তোমার অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্শন আছে, এখানে ধরো স্টুডেন্টস আছে, এখানে টিচার্স আছে, দেয়ার আর মাল্টিপল সোশ্যাল পার্টস। এবং প্রত্যেকটা পার্টস কিন্তু একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছে, এবং এই প্রত্যেকটা একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েট হয়েই কিন্তু কি করছে, অ্যাসোসিয়েট হয়ে কিন্তু এন্টায়ার স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে মানব মন বাস্তবতাকে বিভিন্ন সংস্কৃতিতে একই রকম ভাবে গঠন করে, যা মানুষের মনের জ্ঞানের সার্বজনীন দিক নির্দেশ করে। অর্থাৎ মানুষ কিন্তু সবসময় কোনো না কোনো একটি সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে থেকেই বড় হয়। অর্থাৎ সামাজিক বাস্তবতাকে আমরা কি করে দেখি, বাস্তবতাকে আমরা দেখে থাকি সংস্কৃতির প্রেক্ষাপটে। অর্থাৎ ব্যক্তি যে সমাজ সংস্কৃতির কেন্দ্রস্থলে বিরাজ করে, সেই সংস্কৃতির কেন্দ্রস্থলের মধ্যেই কিন্তু ব্যক্তির জীবন চলে। যেমন ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকার দরুন ওয়েস্ট বেঙ্গলের যে কালচারাল প্যাটার্ন, মেট্রো সিটি কলকাতা থাকার ফলে কলকাতার যে জীবনশৈলী, যে লাইফস্টাইল, সেটা কিন্তু আমার আচার আচরণের মধ্যে রিফ্লেক্ট করে। যে সমস্ত ব্যক্তিরা ধরো হিল এরিয়াতে আছে বা ধরো নর্থ ইস্টে আছে, তাদের কিন্তু লাইফস্টাইল কিন্তু বাকিদের থেকে ডিফারেন্ট হবে। তাহলে যারা সমতলে বসবাস করছো বা যারা হিল বা পার্বত্য অঞ্চলে বসবাস করছো, তাদের মধ্যে জীবনশৈলীগত ডিফারেন্সিয়েশন রয়েছে, এবং এই জীবনশৈলীগত পার্থক্যটা সবসময় সংস্কৃতির আঙ্গিকে বিশ্লেষণযোগ্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মানব সংস্কৃতিকে ভালো করে বুঝতে হবে, কারণ সংস্কৃতি তো আমাদেরকে জীবনকে পরিচালিত করে, আমাদেরকে সুনির্দিষ্ট দিশা প্রদান করে। লেভি স্ট্রসের আলোচনার একটা খুব সিস্টেমেটিক এবং এসেনশিয়াল একটা কনসেপ্ট হচ্ছে বাইনারি। বাইনারি কনসেপ্ট, বাইনারি মানে হচ্ছে এমন একটা ধারণা যেটা একজনের এক্সিস্টেন্স ডিপেন্ড করে অন্যজনের অ্যাসপেক্ট। অর্থাৎ বাইনারি কনসেপ্টের মধ্যে দিয়ে সবসময় কিন্তু এক্সিস্টেন্স রিলেটিভিটিকে রিফ্লেক্ট করে। যেমন ধরো স্টুডেন্ট আছে বলে টিচার, ভাইস ভার্সা, টিচার মানে স্টুডেন্ট, রাত আছে মানে দিনের রিফ্লেকশনস আছে। তাহলে দেখো এই দুটো একটার সঙ্গে একটা কানেক্টেড, মানে একটা কয়েনের তো এ সাইড তো একটা অপোজিট সাইড। তাহলে এইভাবে কিন্তু বাইনারি এক্সিকিউট করে সোসাইটিতে। লেভি স্ট্রস তত্ত্বের মূল উপাদানগুলির মধ্যে একটা বাইনারি বিরোধিতার কথা বারবার ফুটে উঠছে। তিনি কি বলছেন যে মানব সংস্কৃতি সার্বজনীনভাবে বাইনারি বৈপরীত্য, যেমন হচ্ছে প্রকৃতি সংস্কৃতি, কাঁচা রান্না, পুরুষ মহিলা হিসাবে অভিজ্ঞতাকে শ্রেণীবদ্ধ করে। অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও একটা দেখো সিনোনিমস অ্যান্টোনিমস এর মতো খেলছি, প্রত্যেকের মধ্যেই আমরা একটা কনসেপচুয়াল ভিউ, একটার সঙ্গে একটা যেন রিলেটেড হয়ে আছে, এবং এগুলোর মধ্যে দিয়েই কিন্তু একটা সাংস্কৃতিক পরিকাঠামো বিল্ড আপ হয়। সমাজে ড্রেস, রুলস, রেগুলেশনস, তারপরে নেম, সব জায়গায় দেখো কোথাও না কোথাও মেল ফিমেলের বাইনারি সবসময় কাজ করছে। অর্থাৎ মেল ফিমেল বাইনারি কি করছে, মেল ফিমেল বাইনারি কিন্তু সমাজের মধ্যে একটা ডিসিপ্লিনারি ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করছে। একজন আছে মানে আর একজন এক্সিস্টেন্স ফুটে উঠছে। লেভি স্ট্রস কি করছে, লেভি স্ট্রস জ্যাকবসনের কাছ থেকে তার কিন্তু এই বাইনারি কনসেপ্টটাকে ডেভেলপ করছেন। অর্থাৎ তার এই যে বাইনারি কনসেপশনস, এই বাইনারি কনসেপশনটা তিনি কি করছেন, তার আলোচনায় প্রকাশ তো করছেন, কিন্তু কার কাছ থেকে নিচ্ছেন, জ্যাকবসনের কাছ থেকে। তো এই যে বাইনারি বৈপরীত্য, এই বাইনারি বৈপরীত্যের মধ্যে দিয়ে তিনি আর কি কি দেখাতে চাইছেন, তিনি বলতে চাইছেন যে সমাজের একটা বিষয়বস্তুকে কমপ্লিট ওয়েতে বোঝার জন্য বাইনারি কন্ট্রাডিকশনস বা বাইনারি কনফ্লিকশনস সব সময় কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তাহলে যখনই আমরা বাইনারি কন্ট্রাডিকশনের কথা বলবো, তখন কিন্তু বৈপরীত্যমূলক দিকগুলো আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠবে। লেভি স্ট্রসের আলোচনার খুব এসেনশিয়াল একটা দিক রয়েছে, এটা হচ্ছে মিথ এন্ড মিনিং। আমরা কিন্তু মিথ এন্ড মিনিংটা দেখে নেব।
তিনি বলছেন কি যে পৌরাণিক কাহিনী এলে লেভি স্ট্রসের বিশ্লেষণ তার কাঠামোগত পদ্ধতির উদাহরণ দেয়। অর্থাৎ লেভি স্ট্রস তার যে স্ট্রাকচারালিজম সংক্রান্ত ধারণাকে উপস্থাপন করছেন তার মধ্যে কিন্তু পৌরাণিক কাহিনীর একটা বড় চিত্র রয়েছে। এই পৌরাণিক কাহিনী মানে স্টোরি টেলিং। স্টোরি কিন্তু ব্যক্তির জীবনের উপর একটা বড় প্রভাব ফেলে। এটা কমপ্লিট ইমাজিনেশনকে ব্যক্তির সামনে রিপ্রেজেন্ট করে এবং কোথাও না কোথাও ব্যক্তির জীবনের উপরে কিন্তু এর প্রভাব রয়েছে। দ্য স্যাভেজ মাইন্ড, মাইথোলজি, এই গ্রন্থগুলোতে তিনি দেখিয়েছেন কিভাবে বিভিন্ন সংস্কৃতির মিথগুলি সাধারণত কাঠামোগত উপাদানগুলিকে ভাগ করে বা টিকিয়ে রাখে। অর্থাৎ একটা সমাজ যে টিকে আছে, একটা সমাজ যে ডিসিপ্লিন ওয়েতে কাজ করছে, তার পিছনে কিন্তু প্রত্যেকটা সমাজের কিছু বাইনারি মিথ রয়েছে। এই বাইনারি মিথটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই যে মিথ, এই মিথগুলোকে কিন্তু লেভি স্ট্রস দেখানোর চেষ্টা করছেন তার দ্য স্যাভেজ মাইন্ড, মাইথোলজি সংক্রান্ত গ্রন্থগুলোর মধ্যে দিয়ে। তিনি দেখানোর চেষ্টা করছেন যে কি এই মিথগুলো শুধুমাত্র এজ এ গল্প নয়, এই মিথগুলোর সাথে কোথাও না কোথাও রিলিজিয়াস ওরিয়েন্টেশন যুক্ত হয়ে আছে। এই মিথগুলো ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, এই মিথগুলো ব্যক্তির জীবনকে একটা প্রপার ডিরেকশনস দেয়, এই মিথগুলোর মধ্যে দিয়ে ব্যক্তি সমাজে সুষ্ঠুভাবে কাজ করতে পারে। তাহলে একটা মিথ কিন্তু মাল্টিপল ফাংশন করে থাকে। এই মাল্টিপল ফাংশন করার জন্য কিন্তু এই মিথগুলোর গুরুত্ব সমাজে অনেক বেশি রয়েছে। তিনি যুক্তি কি দিয়েছেন যে পৌরাণিক কাহিনীগুলি একটি সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব এবং উত্তেজনাগুলিকে সমাধান করে এবং গল্পগুলি উপস্থাপন করে যা মানুষের চিন্তাধারার বাইনারি বিরোধিতার প্রতিফলন করে। অর্থাৎ এই মিথগুলো কি করছে, এই মিথগুলো মানুষের সামনে এমন এমন ঘটনাগুলোকে বা তোমার গল্পকে রিপ্রেজেন্ট করছে যেটা কি করে, যেটা ব্যক্তিকে ডিসিপ্লিনাইজ করে। আমরা যখনই কোনো মোটিভেশনাল কোনো স্পিচ দেখি বা মোটিভেশনাল কারো স্টোরি দেখি তখন আমরা অনেক মোটিভেট হই তো কাজের ক্ষেত্রে। তাহলে এরকম তাই কোনো মিথও কিন্তু সেই মোটিভেশনাল একটা উৎসেচক হিসাবে কাজ করে। প্রত্যেকটা মিথ কিন্তু ব্যক্তিকে চেষ্টা করে সমাজে প্রপার ডিরেকশনস প্রোভাইড করার জন্য। এই যে প্রপার ডিরেকশনস প্রোভাইড করছে, এই ডিরেকশনের উপরে বেস করে ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে হুইচ ইজ গুড আর হুইচ ইজ ব্যাড। সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির জীবনকে এটা প্রপার ডিরেকশনস প্রদানে মিথের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তারপরে কি বলছে, লেভি স্ট্রস বলছে যে পৌরাণিক কাহিনীর উদ্দেশ্য হলো একটি বাস্তব দ্বন্দ্ব অতিক্রম করতে সক্ষম একটি যৌক্তিক মডেল। তাহলে যে কোনো পৌরাণিক কাহিনী ব্যক্তিকে যদি প্রপার ডিরেকশনস প্রোভাইড করে, তার মধ্যে যুক্তি প্রোভাইড করার চেষ্টা করছে। যেমন ধরো মহাভারতের কাহিনী বা ধরো রামায়ণ বা ধরো অন্যান্য ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থগুলো তার উপরে ভিত্তি করে যে বাণী প্রচার করছে, বা গীতার যে শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতে যে কথাগুলো বলছেন, যে পাঠ দিচ্ছেন যা পরবর্তীকালে গীতা হিসাবে সমাদৃত হয়। এই গীতার যে ভাষ্য, যে কাহিনী মানুষের কাজে উপস্থাপন হচ্ছে, এটা কিন্তু মানুষকে একটা সুন্দর দিশা প্রদানের সহায়তা করে, মানুষকে সুনির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করে জগৎ কেমন এবং জগতে কি করা উচিত কি করা উচিত নয়, ডুজ এন্ড ডনস গুলো সম্বন্ধে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে মিথের কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে, সবসময় কোনো মিথ নেগেটিভ সাইড বা কোনো ব্যক্তিকে হত্যা করার সাথে যুক্ত নয়। এই কিন্তু অনেক ইতিবাচক দিক রয়েছে, ইতিবাচক দিকগুলো কিন্তু বুঝতে হবে। এবং তিনি বারবার বলছেন যে একটা সোসাইটির পৌরাণিক কাহিনীকে যদি ভালো করে আত্মস্থ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেই কাহিনীগুলির মধ্যে যে বিভিন্ন উপাদানের সংমিশ্রণ হচ্ছে, তাই বৈপরীত্যগুলোকে বুঝতে হবে। অর্থাৎ এগুলো কিভাবে সংযুক্ত, এগুলো কিভাবে সহায়তা করছে, এগুলোর কি প্রেক্ষাপট রয়েছে, এই ধারণাটি কিন্তু বদ্ধপরিকর করতে হবে। তবেই কিন্তু তিনি আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা সামগ্রিক চিত্র সার্বিকভাবে সমাজের উপরে প্রভাব ফেলছে।
দেখো এখানে বাইবেলের একটা গল্প করা আছে, বাইবেলে এখানে মহাসৃষ্ট বিশ্বের সৃষ্টির গল্পটা বলা হয়েছে, যেখানে বলছে যে খ্রিস্টানরা এটা বিশ্বাস করে, জেনেসিস গ্রন্থে এই বিষয়ে বলা হয়েছে যে ঈশ্বর নাকি 6 দিনে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন ঈশ্বর কিন্তু 6 দিনে, এবং সপ্তম দিনে কিন্তু বিশ্রাম নিয়েছে। বাইবেলিক্যাল প্রেক্ষাপটে যে সপ্তম দিন, যে বিশ্রামের দিন, এই বিশ্রামের দিনকে কি বলা হয়? সানডে। অর্থাৎ আমরা যেমন গোটা ওয়ার্ল্ড জুড়ে যেখানে সানডেতে ছুটি দেওয়া আছে, ছুটির দিন বলা হয় সানডেকে, তাহলে এই যে সানডের গল্পটা হচ্ছে এখান থেকে, যে খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যে ঈশ্বর যেহেতু 6 দিনে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, তার সপ্তম দিনে তিনি যখন বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রামের দিনই হলো হচ্ছে তোমার সানডে। এটা প্রত্যেকের কাছেই কিন্তু সমানভাবে কার্যকর। এবং বলা হচ্ছে যে রবিবার হচ্ছে একটা অকাজের দিন, অর্থাৎ বিশ্রাম নেওয়ার দিন। এই যে 6টা দিনে তিনি যে ঈশ্বর যে গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এই 6টা দিনের একটা মিথিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে কিভাবে প্রত্যেকটা দিন, মানে পরপর 6টা দিন ঈশ্বর পৃথিবীতে কি কি নতুন জিনিস সৃষ্টি করলো, কি সৃষ্টি করলো, এবং তিনি কি বুঝলেন, এবং তার মধ্যে কি কি রেকটিফিকেশন নিয়ে আসলেন। তাহলে এই যে 6 দিনের যে জার্নি, এই 6 দিনের প্রেক্ষাপট কি কিন্তু আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ কিভাবে একটা মিথ বা মিথিক্যাল এক্সপ্লানেশনস মানুষের কাছে একটা বেঁচে থাকার রসদ হয়ে উঠেছে। মানুষ সেগুলোকে ঘিরে তার জীবনকে অতিবাহিত করছে, দিনের পর দিন সে সেইভাবেই নিজেকে সুগঠিত করছে, নিজেকে গড়ে তুলছে। প্রথম দিনে কি বলা হচ্ছে? প্রথম দিনে বলছে যে স্বর্গকে পৃথিবী বলে থেকে, আলোকে অন্ধকার থেকে, দিনকে রাত থেকে, এবং সন্ধ্যাকে সকাল থেকে আলাদা করা হয়েছিল। এইভাবে লিচ বলছে, লিচের মধ্যে প্রথম দিনের বিরোধিতা তৈরি করে, যা অপরিবর্তনীয় এবং স্থির। অর্থাৎ ঈশ্বর প্রথম দিনে, লিচ ব্যাখ্যা দিচ্ছেন যে ঈশ্বর প্রথম দিনে কি করেছে? ঈশ্বর প্রথম দিনে এগুলোকে আলাদা করেছেন, স্বর্গকে পৃথিবী থেকে আলাদা করেছেন, আলোকে অন্ধকার থেকে আলাদা করেছেন, রাতকে আলাদা করেছেন দিন থেকে, এবং সন্ধ্যাকে আলাদা করা হয়েছে সকাল থেকে। এই প্রত্যেকটা জিনিসকে একে অপরের থেকে আলাদা করে তার স্বতন্ত্রতা বজায় রাখা হয়েছে, এবং কোথাও না কোথাও এগুলোর মধ্যে যেন একটা বাইনারি রয়েছে। দেখো, একটাকে বাদ দিয়ে যেন আরেকটা অসম্পূর্ণ। আলোর কথা বললে যেন আমাদেরকে আধারের কথা বলতেই হয়, দিনের কথা বললে যেন আমাদের রাতের কথা বলতেই হয়। তাহলে এগুলো যেন একটা বাইনারি রিলেশনশিপে কাজ করছে, বাইনারি কন্ট্রাডিকশনস। তাহলে এই যে বাইনারি কন্ট্রাডিকশনস, এটা কিন্তু বারবার তার আলোচনায় ফুটে উঠছে। এবং প্রথম দিকের এই যে লিচ বলছে যে প্রথম দিকে যে সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা ছিল স্ট্যাটিক, অর্থাৎ এর মধ্যে কোনো মুভমেন্ট ছিল না। তিনি সৃষ্টি করেছেন, বাইনারি করে দিয়েছেন, কিন্তু তার মধ্যে কোনো মুভমেন্ট ছিল না। পরবর্তীকালে তিনি তার মধ্যে মুভমেন্টকে সংযুক্ত করেন। তিনি পরবর্তীকালে এগুলোর মধ্যে একটা সংযোজন ঘটাচ্ছেন, অর্থাৎ এর মধ্যে গতি আসছে। দিন শেষ হয়ে যাবে, তারপরে রাত শেষ হয়ে যাবে, তারপরে আসবে দিন। তাহলে এই যে প্রেক্ষাপট, এই যে পরিকাঠামো, এটা কিন্তু তার আলোচনায় বারবার ফুটে উঠছে। এবং চতুর্থ দিনে কি করছেন? ঈশ্বর চন্দ্র ও সূর্য সৃষ্টি করছেন, যেগুলোর নির্দিষ্ট আকাশে চলে, এবং যেহেতু সূর্যের গতিবিধি বিকল্প অন্ধকার এবং আলো সৃষ্টি করেন, তারা বিরোধী হিসাবে উপস্থিত হয়, অর্থাৎ বাইনারি হিসাবে উপস্থিত হয়। আর আলো মানে আবার, তারপরে আলো থেকে আসছে আবার অন্ধকার, অর্থাৎ আলো অন্ধকারের এই যে জার্নি, এই আলো অন্ধকারের জার্নি কিন্তু বারবার আলোচনায় ফুটে উঠছে। সুতরাং কাঠামোর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কি দেখলাম যে পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে, ব্রহ্মাণ্ড ভাবে সৃষ্টি হয়েছে, এবং ঈশ্বর প্রত্যেকটা দিন একটা নতুন রূপে ঈশ্বরকে সৃষ্টি করেছেন, নতুন ভাবে দেখেছেন।
এই যে তার পরের যে লাইনটাতে বলা হচ্ছে লিচ প্রথম দিনে পরিবর্তিত স্থির বিরোধিতা অর্থাৎ চতুর্থ দিনে একটি গতিশীল বিরোধিতায় পরিণত হয়। তার মানে প্রথম দিনে লিচ যে বলেছেন যে পৃথিবী কে সৃষ্টি করছে, ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা, তার ছিল স্থির প্রকৃতির, তার মধ্যে কোনো প্রাণ ছিল না, গতি ছিল না, কিন্তু সেটার মধ্যে গতিশীলতা নিয়ে আসা হয়। চতুর্থ দিনে তার মধ্যে গতিশীল করে দেওয়া হয়। তিনি আলো এবং অন্ধকারের বিরোধিতাকে জীবন ও মৃত্যুর প্রেক্ষাপটে দেখছেন। অর্থাৎ আলো অন্ধকার মানেই হচ্ছে জীবন ও মৃত্যু, জীবন মানেই হচ্ছে আলো, নতুনের সঞ্চার, আর মৃত্যু মানেই হচ্ছে সবকিছু শেষ, নিঃশেষ, অন্ধকার, জীবন চলে যাওয়া। শরীর থেকে যখন জীবনটা বেরিয়ে যায়, প্রাণটা বেরিয়ে চলে যায়, তখন তা নিথর হয়ে যায়। অর্থাৎ এগুলো উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সমাজও কিন্তু, মানুষের জীবনও কিন্তু এইভাবেই গড়ে উঠেছে, এইভাবেই কিন্তু সবসময় বিরোধিতার মধ্যে দিয়ে, সংকল্পের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তি জীবন অতিবাহিত হয়। তার আলোচনায় অ্যাডাম এবং ইভের তত্ত্ব বিদ্যমান হয়, যেখানে তিনি এককে আরেক থেকে আলাদা করেছেন, অ্যাডামকে আলাদা করেছেন ইভের থেকে। অ্যাডাম যে সমস্ত কাজগুলো করে তার শারীরিক গঠন ইভের থেকে কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। অর্থাৎ ইভের কিন্তু উর্বরতার ক্ষমতা রয়েছে যা অন্যজনের নেই। একজনের উর্বরতার ক্ষমতা রয়েছে, আর একজনের উর্বরতার ক্ষমতা হ্রাস পেয়েছে। আর কি ঈশ্বর বিভিন্ন ভাবে কি দেখাতে চাইছে, ঈশ্বর বিভিন্ন ভাবে তার সৃষ্টিকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং আমরা দেখে নেব যে ঈশ্বর এই যে উপমাগুলোকে ব্যবহার করছে, একটার সাথে একটা উপমা, এই প্রত্যেকটা উপমা একটার সাথে আরেকটা যেন সমাজের ক্ষেত্রে লিঙ্ক হয়ে আছে। অর্থাৎ একটু আগে তিনি বলছিলেন যে এই যে আকাশ, আলো, অন্ধকার, তার সাথে প্রাণের যে সঞ্চার, ঠিক তেমনি উর্বরতা, অনুর্বরতা। উর্বর জমি, ফার্টিলাইজ জমি কিন্তু মানুষকে জীবন দেবে, মানুষের জীবনের উপরে প্রভাব ফেলবে, কিন্তু অনুর্বর জমি সবকিছুকে শেষ করে দেবে, নিঃস্বতাকে রিপ্রেজেন্ট করে। সভ্যতা ফুলে ফুলে ফেপে ওঠার ক্ষেত্রে উর্বরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু সেখানে অনুর্বরতার কিন্তু সে স্বাদ পায়নি। আবার কি বলছে, মহাসাগরগুলি উর্বর নয়, তারা প্রায় অন্ধকার এবং মৃত্যুর সাথে যুক্ত। অর্থাৎ আকাশের মধ্যে রয়েছে কি, আকাশের মধ্যে রয়েছে যেন প্রাণের দিক, আকাশের মধ্যে রয়েছে যে যেন জীবনকে প্রস্ফুটিত করার সেই গুরুত্বপূর্ণ দিকগুলো। অর্থাৎ বৃষ্টির মধ্যে দিয়ে জমি উর্বর হয়ে যাবে এবং সেই জমিতে ফসল ফুলবে, কিন্তু সাগরের অতল গভীরে রয়েছে অন্ধকার, রয়েছে মৃত্যু। কারণ দেখো এখানে বলছে গ্রিক পৌরাণিক কাহিনীতে যে হেডিসের কথা বলা হচ্ছে, হেডিসকে বলা হয় হেডিস জলের দেবতা, যে মৃত্যুর দেবতা। তাহলে হেডিস সমুদ্রের নিচে অবস্থিত থাকে। তার মডেলের সাথে মিল রেখে লিচ আকাশকে আলো এবং অন্ধকারের মধ্যস্থকারী হিসেবে চিহ্নিত করেছেন। জীবন এবং মৃত্যুর উপরে এবং নিচে জল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। সুতরাং জীবন এবং মৃত্যুকে, সে দেখবে আমরা বলি না জলকে বলা হয় জীবন, অর্থাৎ জল যেন একটা জীবনের সঞ্চারকে বাড়িয়ে তোলে। এইভাবে কিন্তু লিচ তার বক্তব্যের মধ্যে দেখাচ্ছেন যে কিভাবে ঈশ্বর 6 দিনের সৃষ্টি করেছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং কিভাবে তিনি বাইনারি কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে স্থিতিশীলতা, গতিশীলতার চিত্রকে তুলে ধরছেন, এবং সেটিকে জীবন, মৃত্যু প্রভৃতির প্রভৃতির পরিকাঠামোকে তুলে ধরার জন্য ব্যবহার করছেন। এরপরে আমরা যে দিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি, দ্বন্দ্বতত্ত্ব। কনফ্লিক্ট থিওরি আলোচনা প্রসঙ্গে আমাদের দেখে নিতে হবে যে কনফ্লিক্ট থিওরি মানেই হচ্ছে কতগুলো ব্যক্তির নাম এখানে উঠে আসবে। সেটা হচ্ছে কার্ল মার্কস, র্যাডক্লিফ ব্রাউন, এই তোমার রাল্ফ ডাহেনড্রফ, তারপরে হচ্ছে লুইস কোজার। এরা কিন্তু হচ্ছে কনফ্লিক্ট থিওরিস্ট। কার্ল মার্কস তার লাইফের সার্বিক ক্ষেত্রে
দ্বন্দ্বকে বারে গুরুত্ব দিয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে দ্বন্দ্ব সমাজ কাঠামোর পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। দ্বন্দ্বের প্রয়োজনীয়তার কথা তিনি বারবার বলেছেন। এটি মানুষকে সার্বিক দিশা প্রদান করবে, এটা সমাজকে দিশা প্রদান করবে। 2 নম্বর দেখো, এখানে যে কার্ল মার্কস যে তার দ্বন্দ্ব তত্ত্বকে উপস্থাপন করছেন, সেখানে তিনি বারবার বলছেন যে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে না। সামাজিক পরিবর্তন হতে হলে কি করতে হবে? সামাজিক পরিবর্তন হতে হলে একটা চিরস্থায়ী সংগ্রামের প্রয়োজন রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু সমাজের উপরে কোনো প্রভাব পড়বে না। সংগ্রামকে বাস্তবায়িত করতে হবে বৃহত্তর আকারে, ম্যাসিভ আকারে, মাস মুভমেন্ট হবে। এর মধ্যে দিয়ে সমাজ কাঠামোর পরিবর্তন হবে। সুতরাং মার্কসের আলোচনায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা সমাজ কাঠামোর যে গতিশীলতা, এর গতিশীলতা কিন্তু সবসময় কিন্তু এইভাবে সম্ভব নয়। গতিশীলতা সম্ভব হবে কিভাবে? এই গতিশীলতা সম্ভব হবে সমাজ কাঠামোর প্রেক্ষাপট ধরে। এই গতিশীলতা দেখা যাবে বিবর্তন এবং গতিশীলতা হবে পরিলক্ষিত হবে সময় সংঘাতের ভিত্তি করে, যা সমাজ কাঠামোয় পরিবর্তন নিয়ে আসবে। কার্ল মার্কস সর্বত্র কিন্তু কি কথা বলছে? দ্বন্দ্বের কথা বলছে। তার মধ্যে দ্বন্দ্বই সমাজ কাঠামোয় পরিবর্তনের মূল চাবিকাঠি। ক্রিয়াবাদীরা যেখানে ক্রিয়াকে, ফাংশনালিজমকে গুরুত্ব দিচ্ছে, কনফ্লিক্ট থিওরিস্টরা সেখানে দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছে। কার্ল মার্কসের কাজের মধ্যে কি বলছেন? কার্ল মার্কসের কাজের মধ্যে দেখো, এখানে যেমন বলছে যে সামাজিক শৃঙ্খলা, ঐক্যমত, সামঞ্জস্য, এগুলো কিন্তু তার আলোচনায় প্রাধান্য পাচ্ছে না। তিনি কিন্তু আধিপত্য, ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, বৈষম্যের চিত্রকে রিপ্রেজেন্ট করছেন। তিনি বলছেন যে সমাজ কিন্তু কখনো এইভাবে স্থায়ী পরিকাঠামোর মধ্যে দিয়ে এগোচ্ছে না। সমাজের মধ্যে রয়েছে একটা বৈষম্যমূলক পরিকাঠামো। তিনি দেখাচ্ছেন একটা সমাজ কিভাবে একে অপরের থেকে আলাদা। তিনি দেখাচ্ছেন যে একটা সমাজ তখনই যে পরিস্থিতিতে আছে তার থেকে উন্নত পরিস্থিতিতে পৌঁছাবে যখন আমরা সংগ্রামের পথ বেছে নেব। সুতরাং কার্ল মার্কসের আলোচনায় সংগ্রাম কিন্তু বারবার ফুটে উঠছে। 3 নম্বর কি বলছেন? যারা সম্পদ এবং ক্ষমতার অধিকারী তারাই সুবিধা বঞ্চিতদের শোষণ করে এবং সামাজিক প্রতিষ্ঠানের কারসাজি করে তাদের মর্যাদা বজায় রাখতে চায়। আমরা একটা প্রবাদ শুনেছি, দুর্বলের উপরে সবলের অত্যাচার। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা দুর্বল প্রকৃতি হয়ে থাকে তার উপরে সবলরা কিন্তু সবসময় অত্যাচার করে থাকে। সমাজের ক্ষেত্রেও তাই। কার্ল মার্কস বলছেন যে সম্পদ ও ক্ষমতাশালী যারা, তারা কিন্তু সবসময় সেগুলোকে টিকিয়ে রাখতে চায়। অর্থাৎ যারা চাইছে না দ্বন্দ্ব হোক, দ্বন্দ্ব হলে যে পরিকাঠামো বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ বিদ্যমান সমাজ পরিকাঠামো বা অবস্থাকে, স্থিতাবস্থাকে বজায় রাখতে চায়। আর সাধারণ মানুষ কি চায়? অর্থাৎ বা যারা শোষিত তারা কি চায়? শোষিত ব্যক্তিরা চায় যে সমস্ত সমাজ কাঠামোর মধ্যে থেকে তারা শোষিত হচ্ছে সেই সমাজ কাঠামোকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে, ধ্বংস করে দিতে। যদি সেই সমাজ কাঠামো ধ্বংস হয়ে যায়, সেই সমাজ কাঠামো ধ্বংস হয়ে গেলে তৈরি হবে নতুন এক সমাজ কাঠামো, যেখানে সম্পদ এবং ক্ষমতার চিত্র পাল্টে যাবে এবং এই সম্পদ এবং ক্ষমতার চিত্র পাল্টে গেলে তার নতুন একটা সার্বিক গতিশীলতা নিয়ে আসবে সমাজের অভ্যন্তরে। তারপরে কি বলছে কার্ল মার্কস? যে দ্বন্দ্বত্বের উৎপত্তিতে তিনি বলছেন যে অর্থনৈতিক বৈষম্যকে সামাজিক গতিবিদ্যার কেন্দ্রীয় চালক হিসেবে দেখেছিলেন। অর্থাৎ অর্থনৈতিক গতিবিদ্যা কার্ল মার্কসের তত্ত্বের মধ্যে ইকোনমিক ডিটারমিনিস্ট, ইকোনমিক প্রোগ্রেস, ক্যাপিটালিজম, এগুলো বারবার ফুটে উঠছে। তিনি বলছেন যে যে সমস্ত ব্যক্তিরা অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, যে সমস্ত ব্যক্তিরা ইকোনমিক্যালি স্ট্রং, তারা কিন্তু দরিদ্র দুর্বলদের বৈষম্য করে, তাদেরকে শোষণ করার চেষ্টা করে এবং সেই প্রফিটকে তারা কিন্তু তার কাজে লাগায়। সুতরাং বৈষম্যের শিকার ব্যক্তিরা এই কিন্তু কোনো একদিন বৃহত্তর প্রেক্ষাপটে সংগ্রামের বীজকে রপ্ত করবে। কার্ল মার্কসের আলোচনায় আমরা কিন্তু দুটো বরাবরই শ্রেণীর কথা সবসময় খুঁজে পাই। একটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী, আর একটা হচ্ছে প্রোলেতারিয়াত। বুর্জোয়া বলতে তিনি সেই সমস্ত শ্রেণীগুলোকে বুঝিয়েছেন যাদের হাতে সমস্ত ধরনের ইকোনমির অ্যাক্সেস রয়েছে, অর্থনীতির অ্যাক্সেস রয়েছে, তারা সম্পদ ও ক্ষমতার অধিকারী, তারা উৎপাদনের উপায়ের মালিক। কিন্তু যখন আমরা সর্বহারাদের কথা বলবো, তারা কিন্তু শ্রম বিক্রি করে। তো
সর্বহারাদের কথা যখন আমরা বলবো তখন দেখছি সর্বহারা শ্রেণীর ব্যক্তিদের মধ্যে রয়েছে শ্রম বিক্রি করার ক্ষমতা। তারপরে দেখো কার্ল মার্কস কি বলছে, কার্ল মার্কস বলছে যে সমাজ দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত। কি পেলাম, বুর্জোয়া আর একটা যে প্রোলেতারিয়েট। বুর্জোয়া কি করছে, উৎপাদনের উপরের উপরে মালিকানা রাখছে। প্রোলেতারিয়েট হচ্ছে কারা, যারা শ্রম লেবার বিক্রি করছে। এবং এই সম্পর্কের উপরে ভিত্তি করে যেন একটা শোষণমূলক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ যারা পুঁজিবাদ, যারা পুঁজিপতি, তারা কিন্তু কখনোই শ্রমিকদেরকে উপরে ভালো জিনিস তৈরি করে না, তারা সবসময় একে শোষণ করে। তারা দেখার চেষ্টা করে যে কতটা শোষণ করে শ্রমিকের কাছ থেকে সুযোগ সুবিধাগুলোকে রপ্ত করা যায়। শোষণ করার মধ্যে দিয়ে তাদের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো রপ্ত করব এবং তাদের প্রফিটকে আরো বাড়িয়ে তুলবে। সুতরাং সর্বহারা শ্রেণীর এই যে শ্রম, সেখান থেকে যে প্রফিট গেইন হচ্ছে, এটাকে উদ্বৃত্ত মূল্য বলা হয়। এই উদ্বৃত্ত মূল্য কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই উদ্বৃত্ত মূল্যকে কে অ্যাজ এ প্রফিট হিসেবে কে নিচ্ছে, পুঁজিপতিরা। যদিও মার্কস কিন্তু কি গুরুত্ব দিচ্ছেন, মার্কস দেখানোর চেষ্টা করছেন একটা অর্থনৈতিক সংঘাতের বিষয়টিকে। অর্থাৎ যে অর্থনৈতিক সংঘাত সমাজ কাঠামোর পরিবর্তনের চাবিকাঠি। কিরকম, কারণ লিঙ্গ ও ক্ষমতার গতিবিদ্যা সহ সামাজিক অসাম্যের বিস্তৃত পরিসরকে অন্তর্ভুক্ত করার জন্য তত্ত্বটিকে প্রসারিত করানো হয়। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ক্ষমতার পরিকাঠামোকে সামনে রেখে পুঁজিপতিরা দীর্ঘ সময় ধরে শ্রমিকদের শোষণ করে বা প্রোলেতারিয়েটদের শোষণ করে এবং সেই জায়গা দখল করে এবং তারা প্রফিটকে অ্যাকুইজিশন করে, আরো বেশি করে ভোগ করে। যদি আবার আমরা মার্কসকে বাদ দিয়ে ওয়েবারের প্রেক্ষাপট থেকে দেখি, মার্কস কিন্তু আবার যেখানে শুধুমাত্র শ্রেণীর কথা বলছে, ওয়েবার তার সাথে আরো যে দুটো বিষয়কে অন্তর্ভুক্ত করলো সেটা হচ্ছে ক্ষমতা এবং মর্যাদা। অর্থাৎ তিনি বলছেন যে সমাজের শ্রেণী বাদ দিয়েও নির্দিষ্ট ক্ষমতার অধিকারী, স্ট্যাটাস এবং মর্যাদা বিষয়টি রয়েছে। এবং এই ক্ষমতা বলতে পাওয়ার বা পার্টিকে তিনি বলছেন, যেখানে কিন্তু পলিটিক্যাল পার্টি বিষয়টিকেও ইনভলভ করছেন। তিনি বলছেন যে কিভাবে নির্দিষ্ট পার্টি নির্দিষ্ট পাওয়ারকে এনজয় করে। তার সাথে সাথে আরেকটা কি বিষয় হচ্ছে মর্যাদা। সমাজে ব্যক্তি মর্যাদার প্রেক্ষাপট ধরেও কিন্তু অনেক সময় স্ট্যাটাসকে এনজয় করে থাকে। আবার যদি তুমি সিরাইটস মিলস এর প্রেক্ষাপট দেখো, সিরাইটস মিলস এর আলোচনা আমরা কি পাবো, ক্ষমতার অভিযোজন। এই যে ক্ষমতার অভিযোজন বা অভিজাত, এখানে তিনি যে স্ট্যাটাসের কথা বলছেন, যেখানে যে এলিট সম্প্রদায়ের কথা বলছেন, যে এলিট পাওয়ারের কথা বলছেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আবার তার মানে কর্পোরেট ওরিয়েন্টেশনের প্রেক্ষাপটে বিষয়টিকে দেখতে হবে। প্রত্যেক জায়গাতে কিন্তু আধিপত্য বশ্যতার বিষয়টা বারবার ফুটে উঠছে। যারা ক্ষমতার যার হাতে ক্ষমতা রয়েছে, অর্থনীতি রয়েছে, সম্পদ রয়েছে, তারা যাদের হাতে এগুলো নেই তাদের উপরে কিন্তু আধিপত্য বিরাজ করে, তাদেরকে শোষণ করে থাকে। এরপর আমরা কি দেখবো, এরপরে আমরা দেখো একটু আগে আলোচনার মধ্যে আমরা কার প্রেক্ষাপট দেখলাম, এর আগে আলোচনার মধ্যে আমরা দেখলাম কার্ল মার্কসের তত্ত্বের প্রেক্ষাপট। এক্ষেত্রে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাহেরেনড্রফের তত্ত্বের প্রেক্ষাপট। রালফ ডাহেরেনড্রফও কিন্তু একজন তোমার কনফ্লিক্ট থিওরিস্ট, অর্থাৎ তার আলোচনা তো দ্বন্দ্ব বারবার ফুটে উঠেছে। কিন্তু মার্কস যেভাবে দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করছেন, ডাহেরেনড্রফ কিন্তু সেভাবে দ্বন্দ্বকে দেখাচ্ছেন না। মার্কসের আলোচনায় কতগুলো কোর জিনিস দেখো। মার্কস কিন্তু বলছে প্রত্যেকটা সমাজে দুটো করে শ্রেণী আছে। ক্যাপিটালিস্ট সোসাইটির জন্য তিনি বলেছেন যে বুর্জোয়া এবং প্রোলেতারিয়েট। মার্কস কিন্তু দেখাচ্ছেন যে প্রত্যেকটা শ্রেণী, এই শ্রেণীকে তিনি দুটো স্পেসিফিক ওরিয়েন্টেশনে ভাঙছেন, হ্যাভস আর হ্যাভ নটস। হ্যাভস মানে হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যাদের হাতে সমস্ত রিসোর্সেস, পাওয়ার এগুলো রয়েছে, আর হ্যাভ নটস হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে এই সমস্ত কোনো কিছু রিসোর্সেস গুলো নেই। অর্থাৎ মার্কস যখন পরিবর্তনের কথা বলছেন, তিনি কিন্তু বৃহত্তর সমাজ কাঠামোর পরিবর্তনের কথা বলছেন, সার্বিক পরিবর্তন।
কিন্তু যখন আমরা ড্যারেনড্রফের কথা দেখব, ড্যারেনড্রফ কিন্তু এই বৃহত্তর প্রেক্ষাপটে সমাজ কাঠামোর পরিবর্তন নিয়ে আগ্রহী নয়। ড্যারেনড্রফের আলোচনা কিন্তু মার্কসের থেকে ডিফারেন্ট। ড্যারেনড্রফ বলছে কি বলছে? ড্যারেনড্রফ বলছে যে সমাজ অনেকগুলো কর্তৃত্বের পরিকাঠামোর মধ্যে দিয়ে ভেঙে গেছে। অর্থাৎ মার্কস যে সময় সমাজ কাঠামোর চিত্রকে রিপ্রেজেন্ট করছে আর বর্তমান সময়ে সমাজ কাঠামোর চিত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ড্যারেনড্রফ কিভাবে তার দ্বন্দ্বতত্ত্বকে দেখানোর চেষ্টা করেছে, তাকে বলছে অথরিটি এন্ড সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ সমাজের অভ্যন্তরে প্রচুর অথরিটেটিভ স্ট্রাকচার তৈরি হয়েছে, কর্তৃত্বমূলক পরিকাঠামো তৈরি হয়েছে, এবং তিনি দেখানোর চেষ্টা করছেন যে প্রত্যেকটা কর্তৃত্বমূলক পরিকাঠামো, সেটা যে কোনো সংগঠন বলো, প্রতিষ্ঠান বলো, ঠিক আছে, এবং আমলাতন্ত্র বলো, প্রত্যেকটার মধ্যেই কিন্তু দ্বন্দ্ব রয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের চিত্র বা বীজ লুকিয়ে রয়েছে। এবং এই প্রত্যেকটা প্রেক্ষাপটে তিনি কিন্তু দেখাচ্ছেন কি, এই প্রত্যেকটা প্রেক্ষাপটে তিনি দেখাচ্ছেন যে কিভাবে কাজ করে দ্বন্দ্ব। দ্বন্দ্বের মধ্যে দেখো একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র কনসেপ্ট আছে, সুপারঅর্ডিনেশন বা সাবঅর্ডিনেশন পার্সপেক্টিভ। অর্থাৎ যে বস তার এমপ্লয়িগুলোকে শোষণ করে, এমপ্লয়ীদের মধ্যেও দেখো হায়ারার্কি আছে। এমপ্লয়ীদের মধ্যে যে হায়ার এমপ্লয়ি, সে তার থেকে লোয়ার এমপ্লয়িকে শোষণ করে, লোয়ার এমপ্লয়ি তার থেকে লোয়ার এমপ্লয়িকে শোষণ করে। তাহলে প্রত্যেকটা টায়ারের মধ্যে দ্বন্দ্ব লুকিয়ে আছে, এবং প্রত্যেকটা দ্বন্দ্ব একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনের উপরে ভিত্তি করে সমাজে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছে। সুতরাং প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দ্বন্দ্বকে ব্যাখ্যা করার যে চিত্র, তা কিন্তু ড্যারেনড্রফের আলোচনায় বারবার ফুটে ওঠে। ড্যারেনড্রফ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করেন, সেটা হচ্ছে যে ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশনস, শর্ট ফর্মে বলা হয় আইসিএ। তিনি বলছেন যে প্রত্যেকটা সমাজ কাঠামো কতগুলো আইসিএ সংমিশ্রণে গড়ে উঠেছে। এই আইসিএ গুলো আদতে কি? এই আইসিএ গুলো হচ্ছে আদতে একটা সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা আইসিএ একটা প্রাতিষ্ঠানিক রিপ্রেজেন্টেশনকে তুলে ধরে। যেমন ধরো এখানে ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশনস মানে হচ্ছে এখানে ব্যক্তিদের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক নির্দিষ্ট পরিকাঠামো বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে, সেটাকেই বারবার চিহ্নিত করছে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তিদের তাদের কর্তৃত্বের অ্যাক্সেসের ভিত্তিতে বিভক্ত করা হয়। তাহলে কর্তৃত্বের অ্যাক্সেসের ভিত্তিতে বিভক্ত করা হয় মানে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা কি পদে বা পদমর্যাদায় রয়েছে, সেই পদমর্যাদার উপরে ভিত্তি করে তার কিন্তু জাস্টিফিকেশন তৈরি হয়, এবং সেই পদমর্যাদার অধীন ব্যক্তি কিন্তু তার থেকে কম ব্যক্তিদের, কম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের উপরে কিন্তু তার প্রভুত্ব কায়েম করে। এবং তিনি বারবার দেখাচ্ছেন যে এদের মধ্যে কিন্তু পরস্পর বিরোধী স্বার্থ রয়েছে। অর্থাৎ এমনি কিন্তু এগুলো হয় না, ব্যক্তি কোনো না কোনো স্বার্থকে বাস্তবায়িত করার জন্য এটি করে থাকে। স্বার্থের বাস্তবায়ন কিন্তু সবসময় এই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে চলতে থাকে। 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট গ্রুপ, দ্বন্দ্ব গোষ্ঠী। দ্বন্দ্ব গোষ্ঠীতে কি বলা হচ্ছে? দ্বন্দ্ব গোষ্ঠীর আলোচনার প্রসঙ্গে ড্যারেনড্রফ কি চাইছেন? ড্যারেনড্রফ বলছে যে একটা স্বার্থ গোষ্ঠী তৈরি হয়, অর্থাৎ হায়ার ওরিয়েন্টেশন বা সুপারঅর্ডিনেশনের বিরুদ্ধে যে সাবঅর্ডিনেটেড দ্বন্দ্বের বীজ তৈরি করবে, তার জন্য একজোট হতে হবে। তো একটা গ্রুপ তৈরি হতে হবে, গ্রুপ ফরমেশনের প্রয়োজন রয়েছে। একা একা দ্বন্দ্ব করা যায় না। দ্বন্দ্ব করতে গেলে কিন্তু তার পেছনে শক্তি লাগবে, তার পেছনে কিন্তু গোষ্ঠী লাগবে। গোষ্ঠীর পরিকাঠামো কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর কি বলছে? রোল অফ কনসেনসাস এন্ড কোহেশন। ড্যারেনড্রফের তত্ত্বের কেন্দ্রবিন্দুতে দ্বন্দ্ব। তিনি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ঐক্যমতের ভূমিকা স্বীকার করেছেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজের দ্বন্দ্ব এবং ঐক্যমতের মধ্যে ভারসাম্য রয়েছে, যেখানে প্রতিষ্ঠান এবং নিয়মগুলি দ্বন্দ্ব নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা সুনিশ্চিত করতে ভূমিকা পালন করে। তাহলে তিনি বলছেন যে কনসেনসাস কতটা প্রয়োজন রয়েছে, অর্থাৎ সমাজের স্থিতিশীলতা যদি বজায় রাখতে চাই তাহলে তো আমাকে কনসেনসাস হতে হবে।
অর্থাৎ যে রুলস এন্ড রেগুলেশনস গুলো রয়েছে যেগুলো সমাজের শৃঙ্খলাকে বজায় রাখে তার প্রতি তো আনুগত্য প্রদর্শন করতে হবে, আমাকে তো বুঝতে হবে যে হ্যাঁ এই বিষয়টা করলে তা সমাজের জন্য হিতকর, এই বিষয়টা সমাজকে সুনির্দিষ্ট পথ দেখাবে। তাহলে এই যে হিতকর প্রেক্ষাপট আর এই যে চালিকা শক্তি এটাকে তো বোঝা দরকার। সেজন্য কিন্তু ডাহেনড্রফের আলোচনায় দেখো শৃঙ্খলা বা অর্ডারের প্রশ্নটা উঠে আসছে, অর্ডারের কথা তিনি বলছেন। তাহলে অর্ডার কিন্তু ব্যক্তিকে সবসময় নিয়ন্ত্রণ করে। এবার এই অর্ডারটা কে এক্সিকিউট করে? সমাজের প্রেক্ষাপটে দেখলে দেখো এই অর্ডার এক্সিকিউট করছে সমাজে উচ্চ স্তরের ব্যক্তিরা, অর্থাৎ ক্ষমতাসীন ব্যক্তি যার হাতে ক্ষমতা রয়েছে সেই কিন্তু অর্ডারের এক্সিকিউশনস করতে পারে, এবং বাকিরা যাদের হাতে ক্ষমতা নেই তারা কিন্তু সেই অর্ডারকে মেনে চলে বা তার প্রতি আনুগত্য প্রদর্শন করে। সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলো রয়েছে? সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখো রুলস এন্ড রেগুলেশনস, অর্থাৎ প্রত্যেকটা সামাজিক গোষ্ঠী বা প্রতিষ্ঠান কতগুলো রুলস এবং রেগুলেশনস থ্রু বাস্তবায়িত হয়। অর্থাৎ ধরো তুমি কোনো অফিসে কাজ করো, তাহলে অফিস কতগুলো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়। তুমি স্কুলে পড়ো বা কলেজে পড়ো বা অন্য কোনো প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস রয়েছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন সুপিরিয়র রয়েছে এবং তার থেকে ইনফেরিয়ররা রয়েছে। সুপিরিয়র সবসময় তার ডিসিশনসকে কিন্তু ইনফেরিয়রদের উপরে চাপিয়ে দেয়। সুতরাং দ্বন্দ্ব এবং ঐক্যের মধ্যে যেন একটা বাইনারি রয়েছে, তাই নয় কি? কয়েনের এক সাইডে যদি দ্বন্দ্ব থাকে তো আলাদা সাইডে কিন্তু রয়েছে ঐক্য, কারণ দ্বন্দ্ব চিরকাল সমাজে টিকে থাকবে না। দ্বন্দ্ব ইজ নট আ কনস্ট্যান্ট, কনফ্লিক্ট ইজ নট আ কনস্ট্যান্ট এলিমেন্ট, ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। কনফ্লিক্ট কিন্তু সবসময় চেঞ্জ হয়ে যাবে। তা আজ একদিন চলুক, 10 দিন চলুক, 10 বছর চলুক, কিন্তু একটা সার্টেন টাইম পরে কনফ্লিক্ট কিন্তু দ্বন্দ্ব বন্ধ হয়ে যাবে, হিংসা বন্ধ হয়ে যাবে, তার জায়গায় শান্তির বাতাবরণ তৈরি হবে, শৃঙ্খলার বাতাবরণ তৈরি হবে। মানুষ কিন্তু শৃঙ্খলাবদ্ধ জীব, মানুষ কিন্তু চায় না সবসময় দ্বন্দ্বের বাতাবরণ, মানুষ কিন্তু সুখে শান্তিতে বসস্থাপন করতে চায়। তাহলে কনফ্লিক্ট থিওরিস্টের আন্ডারে আমরা যদি দেখি, যদি আমরা মার্কসের প্রেক্ষাপট দেখি, মার্কস কিন্তু সবকিছুর পেছনে দ্বন্দ্বকে গুরুত্ব প্রদান করেছেন এবং অর্থনৈতিককে চালিকা শক্তি হিসেবে বারবার দেখছেন, কারণ এগুলো ব্যক্তির জীবনে রসদ সরবরাহ করে। সুতরাং মার্কস যেখানে দ্বন্দ্বকে সমাজের চালিকা শক্তির মূল কেন্দ্রবিন্দু বলছেন, সেখানে কিন্তু ডাহেনড্রফ সমাজকে দ্বন্দ্বের প্রেক্ষাপটে সবসময় ব্যাখ্যা করছেন না। তিনি বলছেন যে বৃহত্তর প্রেক্ষাপট থেকে দ্বন্দ্ব কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ক্ষুদ্র প্রেক্ষাপটে পরিণত হয়েছে। আধুনিক সমাজে অত বৃহত্তর সমাজ জুড়ে দ্বন্দ্ব হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে দ্বন্দ্ব হতে পারে, এবং দ্বন্দ্বের মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। দ্বন্দ্বের মোটিভ হয়ে গেছে অনেক বেশি আইসি ওরিয়েন্টেড, ইম্পার্টলি কোঅর্ডিনেটেড, অ্যাসোসিয়েশন ওরিয়েন্টেড। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান তার মতো করে দ্বন্দ্ব সম্বন্ধে তার বাস্তবতাকে রিপ্রেজেন্ট করবে। এইভাবেই কিন্তু দ্বন্দ্বতাত্ত্বিকরা তার বাস্তবতাকে তুলে ধরছে, মার্কস তার তত্ত্বকে তুলে ধরছে। Thank you.